স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আইনি প্রক্রিয়ায় এই বিচারের জন্য দেশ এবং বিদেশে তৎপর রয়েছে তার সরকার। যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার শাসনামলের লুটপাট, জুলাই আগস্ট আন্দোলনের সময় ১৪০০ জনকে হত্যা, আয়নাঘর সহ নানা ইস্যুতে প্রশ্ন করা হয় ডক্টর ইউনূসকে। স্কাই নিউজের বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলন নিয়ে প্রশ্নের জোর দিয়ে ডক্টর ইউনূস বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. But she's not physically present in Bangladesh. শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব প্রমাণ সরকারের কাছে আছে। তাকে এবং তার সহযোগীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা সম্ভব এবং এ নিয়ে তৎপরতা চলছে। তবে আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ। গুম, আয়নাঘরে বন্দি রেখে নিষ্ঠুর অত্যাচার, এসবের বিচার নিয়েও প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে। আয়নাঘরের পরিস্থিতি দেখে ভীষণ মর্মাহত আমি। বহু মানুষকে এখানে গুম করে রাখা হয়েছিল। বন্দীদের যেভাবে নির্যাতন করা হতো তা মানুষের পক্ষে সহ্য করা মুশকিল। ছাত্র জনতার অভ্যুত্থানে ১৪০০ জন নিহত, হতাহতদের পরিবার বিচার পাবে কিনা প্রশ্ন করা হয় অন্তর্বর্তী সরকার প্রধানকে। পুরো সরকারই জড়িত ছিল, তবে কারা স্বেচ্ছায় কাদের বলপূর্বক করানো হয়েছে সেসব বিষয়ে খুব সতর্কতার সাথে ব্যবস্থা নিচ্ছে সরকার। এই কারণে এতেও সময় লাগছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের পদচ্যুত মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, এটা আইনগত বিষয়, প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। So whether we can bring back a UK citizen for trial in Bangladesh. মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের ক্যানভাস বড় হলে সুযোগ পাবে পতিত আওয়ামী লীগ, বাড়বে নানা সংকট। ছাত্রদের নতুন দল গঠনের পর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এসব প্রশ্ন সামাল দিয়ে রাজনীতির নয়া মেরুকরণে কৌশলী বিএনপি। ভোটের মাঠে নিজেদের অস্তিত্ব রক্ষায় তৃণমূলকে সতর্ক বার্তা দিয়ে রেখেছে কেন্দ্রীয় বিএনপি। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সংগঠন বিরোধীদের কোনো ছাড় দেওয়া হবে না। তাগিদ দেওয়া হয়েছে জনগণের আস্থা অর্জনের ওপর। আগামী নির্বাচন ঘিরে নানা পরিকল্পনা নিয়ে মাঠে তৎপর রাজনৈতিক দলগুলো, যদিও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে নেই সুনির্দিষ্ট রোডম্যাপ। পালাবদলের পর রাজনীতির মাঠে সোচ্চার বিএনপি। অনেকটা নতুন রূপে ফিরে এসেছে একসময়ে বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামী। সেই সঙ্গে নতুন দল নিয়ে এসেছেন গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরাও। সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। রাজনীতির মাঠে নয় মেরুকরণে বারবার কৌশল নিতে ব্যস্ত বিএনপি। দলটি মনে করছে, অন্তর্বর্তী সরকারের ক্যানভাস বড় হলে সুযোগ পাবে পতিত আওয়ামী লীগ, বাড়বে নানা সংকট। জনগণের মধ্যে একটা উষ্মা সৃষ্টি হচ্ছে যে কেন এই সরকার একটা নির্বাচনের দিকে যাচ্ছে না। আমি মনে করি যে ওনারা ডিসেম্বর বলেছে, ওনারা আরো দ্রুত নির্বাচনী রুটম্যাপ দিয়ে কাজে লেগে পড়া উচিত। ওনাদের ক্যানভাস বেশি বড় করলে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে, এতে কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ পেয়ে যাবে। আসন্ন নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে, এমন সমীকরণে এগোচ্ছে দলটি। গেল বর্ধিত সভায় তৃণমূল নেতাদের সে পূর্বাভাসই দেওয়া হয়েছে, আছে বেশ কিছু দিক নির্দেশনাও। দলের সিদ্ধান্ত হচ্ছে তদন্ত পরে হোক, আগে দল থেকে বহিষ্কার করবে কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে। এটা বাংলাদেশের কোনো দল করেনি, এটা বিএনপি করেছে। এই ব্যাপারে যদি কেউ কোনো দল এটাকে অপপ্রচার করতে চায় অথবা কালিমালিপন করতে চায়, সেটা তাদের সমস্যা। ছাত্রদের নতুন দল গঠনের পর প্রশ্ন রয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে। তাদের ভূমিকা নিয়েও সন্দেহের ঘোরাটোপে ঘুরপাক খাচ্ছে বিএনপি। এই সরকারের প্রচ্ছন্ন সমর্থনে দলটা করা হচ্ছে, এটা অনেকেই বলছে। সুতরাং এটা যদি আরো বেশি মানুষের চোখে লাগে, তাহলে তো এই সরকার যে নিরপেক্ষ নির্বাচন বিষয়ে প্রশ্ন উঠতে পারে।
বঙ্গভবনের নতুন উপদেষ্টার শপথ নিচ্ছেন অধ্যাপক CR আবরার। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। সরাসরি যুক্ত হচ্ছি বঙ্গভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে। উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি চৌধুরী রফিকুল আবরার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। অনেক কৃতজ্ঞতা মাননীয় রাষ্ট্রপতিকে, মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অবৈধ টাকা আর মাদক রয়েছে, এই অভিযোগে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে মধ্যরাতে তল্লাশি চালানো হয় গুলশান 2-এর একটি ফ্ল্যাটে। তছনছ করা হয় সবকিছু। ওই ফ্ল্যাটের কাজের লোকেরা জানিয়েছেন সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি এটা। ঘটনার কিছুক্ষণ পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হলেও এ নিয়ে কথা বলেননি কেউ। বিপুল অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে এমন অজুহাতে রাত 11টার দিকে গুলশান 2-এর একটি বাড়ির 4 তলার ফ্ল্যাটে ঢুকে 20 থেকে 30 ব্যক্তি তছনছ করে আলমারি, ওয়ার্ড্রোব, লাগেজ থেকে শুরু করে সবকিছু। জানা গেছে বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা HT ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর। রাত 12টার দিকে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে আসে। প্রায় 30 মিনিট পর ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও র্যাবও। এরপর বাড়িতে ব্যারিকেড দিয়ে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর একটি দল। বাড়িতে প্রবেশকারীরা জানান ওই ফ্ল্যাটে তানভীর ইমামের অবৈধ টাকা রাখা আছে জেনে এসেছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি তারা। বিভিন্ন হত্যা মামলার আসামি এখানে লুকিয়ে আছে, এই সংবাদ আমরা পাইছি। আমরা এখনো শুনতেছি যে দোতলা আছে। বাড়ির গৃহকর্মীরা জানান তানভীর ইমামের সাথে প্রায় 27 বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় ফ্ল্যাটের মালিকের। তিনি বর্তমানে বিদেশে থাকেন। আমার সাহেবের মেয়ে থাকতো। সাহেবের নাম বলেন? সাহেবের রহমান শরীফ। জি না যেটা তামির ইমাম সাহেব, এটা রহমান শরীফ সাহেবের বাসা। তাহলে তানভীর সাহেবের শ্বশুর বাড়িতে এখন না, মানে 2001 সালের দিকে সারাসারি হয়ে গেছে। রাত 2:30টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে বের হয়ে যান প্রবেশকারীরা। এই বিষয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও গণমাধ্যমে কথা বলেননি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ। মেহের মনি, DBC নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে তথ্য অফিসার পদে গোপনে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের পৃষ্ঠপোষক রাশেদুল ইসলাম। সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক অফিস আদেশে আগামী 6 মাসের জন্য তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ উঠেছে তার এই নিয়োগের পেছনে কয়েকজন সমন্বয়ক প্রভাব খাটিয়েছেন, যদিও বৈধ প্রক্রিয়ায় নিয়োগের দাবি করছেন উপাচার্য।
5 আগস্টের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভা সেমিনারে সমন্বয়কদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় রাশিদুল ইসলাম ওরফে রাশেদ রাজনকে। উর্দু বিভাগ থেকে স্নাতকে 2.78 এবং স্নাতকোত্তরে 3.07 পেয়ে পাশ করা রাশেদ এবার চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরে। কিন্তু উর্দু বিভাগ থেকে এমন ফলাফল নিয়ে তথ্য অফিসার পদে চাকরি পাওয়ার ঘটনায় চলছে সমালোচনা। যে অন্যায্য কোটাকে কেন্দ্র করে আমরা একটা সরকার বা প্রশাসনকে দেশ থেকে হটাই দিলাম, সেই একই রকমের প্রথা বা সিস্টেম যদি নতুন করে চালু হয়, নতুন প্রশাসন সেটা সুবিধা ভোগ করে, এইটাকে কেন্দ্র করে আমাদের যে কর্মকাণ্ড সেটা টোটালি বিতর্কিত। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসেও যদি এই অন্যায়গুলো আবার চলতে থাকে তাহলে তো আমাদের ভবিষ্যৎ অনেকটাই বেশি খারাপ বলে আমারও মনে হয়। আর ছাত্র নেতাদের অভিযোগ, সমন্বয়কদের প্রতিদান হিসেবে ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ দিয়েছে প্রশাসন। স্টুডেন্ট রাইট অ্যাসোসিয়েশনের কতিপয় সমন্বয়ক সহ আরও কয়েকজন সমন্বয়ক এরা নিজেরা প্রভাব খাটিয়েছে, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা মনে করি এই নিয়োগটাকে সেই যে প্রবেশী নিয়োগ সেটার হচ্ছে যে একটা প্রতিদান হিসেবে হয়তো প্রশাসন দিয়ে থাকতে পারে। আমরা এগুলোর নিন্দা জানাই এবং এই ধরনের অগণতান্ত্রিক যত আইন আছে সেগুলোর সংস্কার চাই। মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে এবং প্রকাশ্য সকলের নিয়োগ কার্যক্রম চালিত হোক। তবে এই নিয়োগে তাদের কোনো প্রভাব নেই বলে দাবি সমন্বয়কদের। আমি এবং আমার যে নামগুলো জড়ানো হয়েছে আমি স্পেসিফিকভাবে বলতে চাই যে তারা এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত ছিল না এবং এই ধরনের নীতিমালা এবং সব কিছুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইখতিয়ারের মধ্যে, আমাদের এখানে কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না। নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি এবং রাজনৈতিক বিবেচনার অভিযোগ শিক্ষকদেরও। সম্পূর্ণ স্বজনপ্রীতি এবং রাজনৈতিক কারণে তাকে কিন্তু নিয়োগটা দেওয়া হয়েছে বলে আমার কাছে বিশেষ করে এই নিয়োগ দেওয়ার মানে একটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া। যদিও উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী বৈধ প্রক্রিয়ায় চুক্তিভিত্তিক এই নিয়োগ হয়েছে। যে প্রশ্নগুলো তোলা হচ্ছে এই প্রশ্নগুলো সম্পূর্ণ অবান্তর। যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে গতকালকে নিয়োগপ্রাপ্ত হয়েছে, সে যদি তার দায়িত্ব, সে যদি ইনস্টিটিউশনকে এনরিচ করার জন্য কন্ট্রিবিউট করতে পারে তাহলে এই নিয়োগে কোথাও কোনো সমস্যা নেই। অবিলম্বে এই নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম চালুর দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। মারামারি, হানাহানি, হল দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করা, এই সব কিছুই এখন অতীত বরিশাল বিশ্ববিদ্যালয়ে। 5 আগস্টের পর পুরোপুরি পাল্টে গেছে ক্যাম্পাসের চিত্র। শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসের রাজনীতি বন্ধ করা হলেও নানা উপায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্র সংগঠনগুলো। সংস্কার করে রাজনীতির সুযোগ অবারিত করার দাবি তাদের। তবে বৈষম্য বিরোধীরা বলছে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ঠাঁই হবে না। কীর্তনখোলা নদীর তীরে গড়ে তোলা বরিশাল বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের শাসনামলে একাডেমিক কার্যক্রম চালুর পর থেকেই ক্যাম্পাসটিতে ছিল ছাত্রলীগের রামরাজত্ব। সরকার পতনের পর সেই পরিস্থিতির আমূল পরিবর্তন এসেছে। শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে ছাত্র সংগঠন ও পেশাজীবী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। তবে বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্রদল সহ অন্য ছাত্র সংগঠনগুলো। ছাত্রদলের কোনো কমিটি না থাকলেও সক্রিয় অন্তত 4টি গ্রুপ। ক্যাম্পাসের সুস্থ ধারার রাজনীতি চালুর দাবি সংগঠনটির নেতাদের। বিভক্তি না, ব্যাপারটাকে রাজনৈতিক প্রতিযোগিতা আছে। সামনে যেহেতু নতুন কমিটি আসবে, এটা হচ্ছে পজিটিভভাবেই আমরা দেখি। 5 আগস্ট পরবর্তী সময় সকল রাজনৈতিক সংগঠনই ওপেনে রাজনীতি চালায়, কোনো কেউ জানি গুপ্ত রাজনৈতিক কার্যক্রম না চালায়। প্রতিষ্ঠার পর ক্যাম্পাসে অনেকটা নিভৃতেই ছিল ইসলামী ছাত্র শিবির। এখন শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কার্যক্রম চালানোর কথা বলছেন তারা। সিট বাণিজ্য এবং নানা ধরনের অপকর্ম যেগুলো বিগত ফ্যাসিস্ট সময় ছিল, এগুলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির কোনোভাবেই হতে দেবে না এবং সাধারণ শিক্ষার্থীরাও এটা বিশ্বাস করে। এটা কোনোবারে কোনো ছাত্র সংগঠন এটা করতে পারবে না। আর অন্য ছাত্র সংগঠনগুলো জোর দিচ্ছে শিক্ষার্থীদের দাবি উপস্থাপন ও নেতৃত্ব সৃষ্টি করতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের উপর। শিক্ষকদের যদি সমিতি হতে পারে, কর্মকর্তা কর্মচারীদের জন্য যদি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ থাকে, তাহলে ছাত্রদের প্রতিনিধি নির্বাচনের জন্য এই আইনগত জটিলতা দেখিয়ে আসলে খুব লাভ আছে বলে আমার মনে হয় না। আমার দ্রুত একটা ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাটা শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের জন্য করা। ছাত্র আন্দোলন বাংলাদেশ এটাই চেষ্টা করি যে তারা আমাদের শিক্ষার্থীরা যখন রাজনীতিতে বা নেতৃত্বে চলে আসবে, সুযোগ্য, দক্ষ এবং সৎ যখন হয়ে তারা দেশের জন্য সেবা দিবে, তখনই হয়তো বা দেশ এই দুর্নীতিমুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ আমরা উপহার পাবো। তবে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না বৈষম্য বিরোধীরা। অন্যান্য সংগঠন তারা তাদের কার্যক্রম হচ্ছে বিভিন্ন সময় ক্যাম্পাসের বাহিরে চলমান রেখেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসের অভ্যন্তরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চালুর বিপক্ষে।
উপাচার্য বলছেন, মারামারি, হানাহানি, হোস্টেল দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করার মতো ঘটনা এখন আর নেই। তবে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিষয় উল্লেখ না থাকায় তৈরি হয়েছে জটিলতা। ছাত্র সংসদ এই বিশ্ববিদ্যালয়ে কখনোই ছিল না। আমার কাছে বিভিন্ন ছাত্ররা বিভিন্ন সময় বলে গেছে বিষয়টা। আমি বলেছি যে তোমরাই খুঁজে দেখো অন্য বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে এই কাজটা করছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে না। আমিও মনে করি যে থাকা উচিত। ছাত্র রাজনীতির নামে যাতে বিভেদ ও সহিংসতা ফিরে না আসে সেদিকে সতর্ক থাকার তাগিদ শিক্ষার্থী সহ সবার। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গাজীপুরের কোনাবাড়ি থানায় সাবেক ওসিকে KM আশরাফ উদ্দিন এবং কনস্টেবল আকরাম সহ 5 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টায় তাদের হাজির করা হয়। আশরাফ উদ্দিন এবং কনস্টেবল আকরাম ছাড়া বাকি আসামিরা হলেন সাবেক ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান, কনস্টেবল মাহমুদুল হাসান। গাজীপুর কোনাবাড়িতে গত 5ই আগস্ট গণ অভ্যর্থনের সময় কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় আজ তার শুনানি হবে। কনস্টেবল আকরামকে দ্বিতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া 5 পুলিশ সদস্যকে গত 27 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। রিসাইকেল কাগজে কেমিক্যাল মিশিয়ে বানানো হচ্ছে ধপধপে সাদা। তাতেই ছাপানো হচ্ছে বিনামূল্যের পাঠ্য বই, যাতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে শিশুদের, মান কমছে পাঠ্য বইয়ের। এবার বেশ কয়েকটি ছাপাখানায় এমন কার্যক্রম চিহ্নিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এরই মধ্যে প্রায় 1 লাখ বই ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 5টি ছাপাখানাকে। আওয়ামী লীগ সরকার পতনের পর আগের টেন্ডার বাতিল ও পরিমার্জন করে বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর কার্যক্রম শুরুতে দেরি হলেও এবার বইয়ের মানের বিষয়ে কঠোর সরকার। জোর দেয়া হচ্ছে কাগজের মানেও। তবে তড়িঘড়ি করে বই ছাপানোর সুযোগ নিয়ে এবার মানহীন কাগজ দেওয়ার চেষ্টা করেছে বেশ কিছু ছাপাখানা। ভয়ঙ্কর বিষয় হলো রিসাইকেল পেপারে কেমিক্যাল মিশিয়ে সাদা বানানো কাগজে বই ছাপানোর বিষয়। বই যখন ছাপা হয় কারখানায় প্রচুর ডাস্ট তৈরি হচ্ছে। এটা কেন? ওই কেমিক্যালগুলো এই ডাস্টটা তৈরি করছে। এটা কারখানার যারা শ্রমিক তাদের স্বাস্থ্যের জন্য একটা ঝুঁকি। দ্বিতীয়ত ঝুঁকি হচ্ছে এই ওয়েস্ট পেপার দিয়ে যখন বইগুলি শিক্ষার্থীদের হাতে যায় সেখানে তারা বইটা হাত দিয়ে ধরে, সারা বছর এই বই ব্যবহার করে, ক্ষতিকর কেমিক্যাল আছে সেগুলো কিন্তু এর মধ্যে আছে। তো ফলে এইটা যখন শিশু ব্যবহার করে তখন কিন্তু এটা তার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। এরই মধ্যে 5টি ছাপাখানাকে সতর্ক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। উপজেলায় পাঠানো প্রায় 1 লাখ বই ফেরত নেয়ার নির্দেশও দেয়া হয়েছে তাদের। রাত্রি 11টার পরে মেশিনে নিম্নমানের কাগজ দিয়ে বা এই রিসাইকেল পেপার দিয়ে বই ছাপিয়েছে। ইতিমধ্যে আমাদের যে অভিযোগগুলো আমরা বিভিন্নভাবে পেয়েছি সেগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি যে কোনোভাবেই নিম্নমানের কাগজে শিক্ষার্থীকে বই দেওয়া যাবে না। তবে দায় অস্বীকার করে নানা যুক্তি অভিযুক্ত ছাপাখানা মালিকদের। কাগজের সমস্যা বা বইয়ের সমস্যা বা প্রিন্টিং বাধাইয়ের সমস্যা যদি থাকে আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যখন PLI হয় তখন আমাদের কাছে রিপোর্ট আসে যে আপনার এই বইগুলি ছাপা খারাপ হয়েছে বা বাইন্ডিং খারাপ বা কাগজ নিম্নমানের, এইগুলি চেঞ্জ করে দেন, তখন আমরা রিপ্লেস করে দিই। এমন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছে মুদ্রণ শিল্প সমিতিও। এবং দেখা গেল একটা মিলে আমরা কাগজের অর্ডার দিয়েছি, প্রথমে খুব ভালো কাগজ আসছে, পরে দেখা গেল ডাস্ট কাগজ আসতেছে। তো এই ডাস্ট কাগজ আসার কারণে আমাদের প্রিন্টিংয়ের প্রবলেম হয়েছে। টোটাল বিষয়টাকে এবার বিবেচনায় নিতে হবে। শুধু দৃষ্টি যদি দেওয়া হয় যে প্রিন্টারদের উপরে, এটা কিন্তু ঠিক হবে না। পাঠ্য বইয়ের কাগজের মান নিয়ে অনিয়ম ঠেকাতে সরকারকে আরও কঠোর অবস্থানের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট সবাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। কর্মই ধর্ম মানুষের। ধর্মের মধ্যেই মানুষ তার কর্তব্যকে অনুধাবন করতে পারে। তাই কর্মের মধ্যেই মিলবে ঈশ্বর, স্বর্গ, যাবতীয় কল্যাণ ও মুক্তির পথ। চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী দশভুজা মাতৃমন্দিরে 4 দিনব্যাপী মহোৎসবের ধর্মসভায় এসব কথা বলেন বক্তারা। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। ছিল সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে সম্মাননা স্মারক দেয়া হয় প্রবীণ শিক্ষাবিদ বাদল চন্দ্র দাস সহ আমন্ত্রিত অতিথিদের। 4 দিনব্যাপী এই আয়োজনে সমাগম ঘটে লাখো মানুষের। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।